না আর পারা গেল না। ইন্টেল ফ্যানদের করুণ কাকুতি মিনতি কমেন্ট পড়তে পড়তে আর না পেরে শেষ পর্যন্ত একটা ইন্টেল বিল্ড করতে হচ্ছে। বাজেট হচ্ছে 1 লাখ টাকার মধ্যে। দেখা যাক একটা ব্যালেন্সড বিল্ড মোটামুটি কিরকম কি ইন্টেল ফ্যানদের জন্য করা যায়। বাট ইন মেনি ওয়েজ এই বিল্ডটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, ভ্যালু ফর মানি নাও মনে হইতে পারে, কিন্তু ইন্টেল ফ্যান তো ভ্যালু খোঁজে না, ইন্টেল খোঁজে। যাই হোক, শুরু করা যাক আজকের বিল্ড ভিডিও। আপনাদের সাথে আছে আমি অনুজ্জামান, আমার সাথে আছে একটা স্মোক মেশিন। এটা দিয়ে আজকে ইন্টেল ফ্যানদেরকে ঢেলে দেয়া হবে। খাতা কলম নিয়ে বসে পড়ছি আজকে, কেসটা আপাতত নামায় রাখি। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা নিছি ক্রিয়েটাস থেকে। ক্রিয়েটাস কম্পিউটারকে ধন্যবাদ বিল্ডটা আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের প্রথমেই প্রসেসর হিসেবে রয়েছে 14 Gen 14400F। খাতা কলম বাইর করে ফেলছি, লেখালেখি শুরু করে দিই। i5 14400F। এটার মধ্যে 6টা পিকোর আছে, 4টা ইকোর আছে। 6টা পিকোরে 2টা করে থ্রেড, হাইপার থ্রেডিং ডাবল করলে পরে দ্যাট মিনস 12 থ্রেড, আর প্রত্যেকটা ইকোরে একটা করে থ্রেড, মানে 16 থ্রেড, অর্থাৎ 6টা পিকোর 4টা ইকোর এবং টোটাল 16টা থ্রেড। এটার দাম হচ্ছে 26,500 টাকা। এখন টেকনিক্যালি এই 14400F আর 13400F এর মধ্যে কোনো তফাৎ নাই, সেম 16টা থ্রেড দেয়া আছে, যেই লাউ সেই কদু, কিন্তু দাম একটু বাড়তি। আর যে ব্যাপারটা হইছে সেটা হইছে এটার মধ্যে একটু বুস্ট ক্লক বাড়ানো হয়েছে, পিকোর গুলায় 100-র মতো আর ইকোর গুলায় 200 মেগাহার্টজের মতো বাড়ানো হয়েছে। এছাড়া ইন্টেল এলজি এর 1700-তে কোনো আপগ্রেড আনতে পারে না। এইটার সাথে যদি আপনি এমডি কম্পেয়ার করেন তাহলে এমডির কম্পিটিশন থাকতেছে 7600 যে প্রসেসরটা। 7600 এর যদি এফ খোঁজেন আপনারা পাবেন হচ্ছে 7500F। 7600 এর এফ ভার্সন যদি খুঁজেন তাহলে সেটা হচ্ছে 7500F। 7500F এ আবার 7600 থেকে 100 মেগাহার্টজ ক্লক স্পিড কম। কিন্তু কাহিনী হইতেছে 7600 একটা 6 কোরের প্রসেসর, এবং যদি আপনি সিলিবেঞ্চ স্কোরের কথা হিসাব করেন তাহলে সিঙ্গেল কোর স্কোরে 14400 থেকে 7600 আগানো, মাল্টি কোর স্কোরে 1000-এর মতো পয়েন্টস পেছানো থাকে। প্রবাবলি 17 আর 18000 এই দুইটার মধ্যে ডিফারেন্স, কারণ এটার মধ্যে 4টা ইকোর বেশি আছে, এই আর কি। কিন্তু দামের পার্থক্য কত জানেন? 7500F এখন 20,000-এর নিচে পাওয়া যায়, 7600 পাওয়া যায় 20,000 বা 20,500-তে। আর এই ভদ্রলোকের দাম হচ্ছে 6,500 টাকা পাক্কা বেশি। অবশ্য টাকা পয়সা ইন্টেল ফ্যানদের জন্য কোনো ব্যাপার না, ভিতরে ইন্টেল থাকলেই হবে। এনিওয়ে, প্রসেসরটা বাইর করে ফেলি। এটার সাথে একটা স্টক কুলার আছে, স্টক কুলারটা দিয়ে আমরা কাজ চালাই নিতে পারতাম, সেক্ষেত্রে হয়তো আমাদের কুলারের খরচটা কমে যেত। বাট কুলার না দিলে নাকি অনেকের আবার মন ভরে না, এই জন্য আমরা কুলারেরও ব্যবস্থা রাখছি, একটা ঝাঁকানাকা কুলার আর কি। তো প্রসেসর পাওয়া গেছে 14400F, এটাকে আপাতত এই পাশে রেখে দিই। এরপরে মাদারবোর্ডের দিকে আগাই। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করতেছি আজকে Gigabyte B760M D2H DDR5 একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার দাম হচ্ছে Gigabyte B760M D2H 15,800 টাকার মতো। চলেন বোর্ডটা আনবক্স করে ফেলি। DDR5 প্ল্যাটফর্মের মধ্যে আপনার B760 চিপসেটে এটা ওয়ান অফ দ্য মোস্ট কস্ট এফেক্টিভ মাদারবোর্ড বলতে পারেন, কিন্তু কস্ট কাট করলে অনেক জায়গায় অনেক কিছু কাট করতে হয়, সেটাও মাথায় রাখতে হবে। কম দামের বোর্ডে একটু কিছু কাটছাট থাকবে, এটি স্বাভাবিক। যেমন এখন এই পলিথিনটা খুলতে ঝামেলা হইতেছে। দেখতেই পাচ্ছেন বোর্ডটার মধ্যে মেমোরি চ্যানেল মাত্র 2টা, আর পোর্টস কাজে লাগার মতো পোর্টস সবই মোটামুটি আছে। একটা HDMI পোর্ট, একটা VGA পোর্ট, USB, পুরান যে কিবোর্ড মাউস লাগানোর পোর্টও আছে, 2.5G ল্যান আছে। টাইপ-C নাই, টাইপ-C এই প্রাইস রেঞ্জে থাকার কথাও না। একটা বায়োস ফ্ল্যাশ বাটন থাকার কথা কোনো এক জায়গায়, সেটা কোথায় এখন দেখতে পাইতেছি না। এখন প্রথমেই আমরা প্রসেসরটা ইনস্টল করে ফেলি। কোনা, এই যে কোনা আর এই যে সিপিইউতে কোনা, কোনা কোনা মিলে বসাই দিতে হবে সিপিইউটা। ঠিক মতো বসাই দেওয়া গেছে। ব্যাস, আমাদের প্রসেসর ইনস্টলেশন শেষ। এরপর হচ্ছে আমাদের সিস্টেম ড্রাইভ, আমরা ব্যবহার করতেছি ট্রান্সেন্ড Zen 4 একটা SSD 245S। এটাকে কর্তন করে ফেলা যাক, প্যাকেটটা মনে হয় কেটে ফেলা ছাড়া উপায় নেই। এই হচ্ছে SSD, ওয়ারেন্টি কার্ড আছে। একটা Zen 4 SSD, উপরে এটা একটা গ্রাফিন স্টিকার, এখানে কন্ট্রোলারটা প্রবাবলি সামনের দিকে। একটু স্টিকারটা হালকা তুলে দেখি, কোনো ডির‍্যাম নাই। ডির‍্যাম নাই মানে হচ্ছে আপনি Zen 4 এর স্পিড পাবেন Zen 3 থেকে সামান্য বেশি, বাট ডির‍্যাম না থাকার কারণে আপনার স্পিড একটু
ফ্ল্যাকচুয়েট করতে পারে, স্পেশালি যখন আপনি স্মল ফাইলগুলো রাইট করবেন তখন। গিগাবাইটের মাদারবোর্ডগুলো এখন এই এসএসডির এখানে স্ক্রুর বদলে এই ধরনের ল্যাচ মেকানিজম দেয়া থাকে, যাতে আপনার এসএসডি মাউন্ট করা একটু সহজ হয়ে যায় আর কি। এসএসডি মাউন্ট শেষ, এটার দামটা উঠে রাখি। 245S 1TB, এটার দাম হচ্ছে 11,500 টাকার আশেপাশে হওয়ার কথা। কথায় কথায় এটাকে সেকেন্ড স্লটে মাউন্ট করে ফেলেছি। নানা রকম চাপ আছে তো মাথার মধ্যে, এই জন্য ভুল হইতেছে। কি চাপ সেটা এখনই বলা যাবে না, তবে আপনারা খুব শীঘ্রই জানবেন। এসএসডি ইনস্টলেশন কমপ্লিট। এখন এই এসএসডিটা আমার রিভিউ করার কোনো সুযোগ হয় না। ট্রান্সেন্ট কেন জানি না আমাদের রিভিউর জন্য কোনো এসএসডি পাঠায় না। প্রবাবলি ডিরেম, না মনে হয় ডিরেম থাকলে আর একটু বেশি স্পিড তারা ক্লেম করতো। যাই হোক, সিস্টেম এসএসডি 1TB ইজ প্রিটি গুড। এটার কাজ শেষ। এখন মেমোরি হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে অরাস RGB মেমোরি DDR5 6000 মেগাহার্জ। ক্রিয়েটাস এবং অরাসের মধ্যে মনে হয় আলাদা কোনো ভালোবাসা রয়েছে। যাই হোক, এই ভালোবাসার রহস্য খোঁজা আমার কাজ না, এটা আপনাদের কাজ, আপনারাই খুঁজে বের করবেন। মেমোরি যেহেতু যেটা দিছে এটি লাগাই ফেলি, RGB মেমোরি, এবং এটার লেটেন্সি হচ্ছে 40 অবশ্য DDR5 এর লেটেন্সি একটু বেশিই থাকে, তাও এর থেকে কমের লেটেন্সিওয়ালা মেমোরি যদি আপনি কিনতে চান, আমি তো ভেবেছিলাম মেমোরি 2টা, কিন্তু এত বড় বাক্সে র্যাম হচ্ছে 1টা। এখন এইটাকে আমরা ইনস্টল করব B1-এ। এইখানে দেখেন, এইখানে ডিমগুলো লেখা আছে A1 B1, আমরা B1 এইটাকে লাগাই দিব। এই র্যামটার দাম হচ্ছে বাজারে এখন 16GB DDR5 6000 মেগাহার্জের দাম হচ্ছে 7,000 টাকা। 8GB মেমোরিগুলোর মধ্যে দাম মোটামুটি ডিসেন্ট আছে, ভালো দাম বলতে হবে। তাইলে আমাদের মোটামুটি মাদারবোর্ডের ইনস্টলেশনের পার্টটা শেষ। মাদারবোর্ডের কোর কম্পোনেন্টগুলো আমরা ইনস্টল করে ফেলছি। ভালো কথা বলে রাখা ভালো যে এই সিপিইউটা 65 থেকে 160 ওয়াটের মতো কনজিউম করবে, এবং এই মাদারবোর্ডে একটা 8 পিন পাওয়ার ডেলিভারি দেওয়া আছে সিপিইউর জন্য। সো এইখানে কিছুটা কার্টেল হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, আশা করি হবে না। যাই হোক, মাদারবোর্ড ইনস্টলেশন শেষ। এরপরে আমরা কি করব? এরপরে আমরা কেসের দিকে আগাবো। কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি ফার্স্ট প্লেয়ার T5। এটার দাম হচ্ছে 4,400 টাকা। চলেন কেসটা কেটে ফেলি, তারপর দেখা যাক কেসের কি অবস্থা। ওকে, প্রথমেই দেখতে পেয়েছি এটার টেম্পার্ড গ্লাস জাতীয় কিছু আছে। ডাস্ট ফিল্টার, কেসের সামনের দিকে একটু ফ্র্যাকটাল ডিজাইনের ভাইব আছে। ওকে, ব্যাক প্যানেলটা খুলে ফেলা যাক। পেছনে প্রচুর কেবলস দেখা যায়, এবং এইখানে একটা হাবের মতো দেয়া আছে, এগুলো বলে ফ্যান কানেক্টর। এখান থেকে কি বেরোইছে? একটা ARGB হেডার। দ্যাট মিনস ইয়েস ফ্যানগুলো আমরা ARGB হেডার যদি আমাদের মাদারবোর্ডে থাকে তাহলে সিঙ্ক করতে পারবো। ওকে, এই পেছন দিকে স্ক্রুর একটা প্যাকেট ঝুলতেছে, এখান থেকে আমরা স্ক্রুগুলোকে সংগ্রহ করে নিই। এইগুলো হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই স্ক্রু। 1 2 3 4 ডান। পরে মাদারবোর্ডের ফ্ল্যাট বেডওয়ালা স্ক্রু, এটা না, এই না, একটা মাঝখানে ইম্পোস্টার ঢুকে পড়ছে। 3 4 5 6, এই 6টার বেশি আসলে লাগার কথা না। এখন কেসটার মধ্যে ইপিএস কেবল রাউট করার জন্য এবং নিচ থেকে কেবল রাউট করার জন্য এনাফ স্পেস আছে। সো আগেই পিএসইউর কেবলগুলো রাউট করার প্যারাটা নাই, মাদারবোর্ডটা তেলে মাউন্ট করে ফেলি। ওকে, আইও শিল্ডটাকে কাহিনি করে ফেলা যাক। এই হচ্ছে আমাদের আইও শিল্ড। নিচের দিক থেকে লাগানো শুরু করলে নাকি একটু সহজে লাগানো যায়, কিন্তু এখানে মাঝখানে আবার এক্সস্ট ফ্যানটার কেবলটা একটু প্যারা দিতেছে। প্রায় উই আর অলমোস্ট দেয়ার। ডান হয়ে গেছে। আইও শিল্ড ইনস্টলেশন কমপ্লিট। এরপরে মাদারবোর্ডটাকে আমরা জায়গা মতো বসাই দিই। এইখানেও আমাদের এই কেবলটা জ্বালাবে। মাদারবোর্ড জায়গা মতো সিকিউর হয়ে গেছে, এবং মাদারবোর্ডটা MATX বোর্ড হওয়ার কারণে একদম কেসের সাথে খাপে খাপ। মাদারবোর্ড ইনস্টলেশন অলওয়েজ কেস ফ্ল্যাট করে রেখে করা সবচেয়ে ইজি, বাট ঠেকাইপুরে আমাদের করতে হয় এইভাবে, কারণ যাতে আপনারা একটু বেটার ভিউ পান। এই আর ভিউ বলতে আর কি আমাদের চ্যানেলের ভিউ না, আপনাদের দেখতে একটু সুবিধা আর কি, এই কারণে। এমনিও আমাদের ভিডিও কেউ দেখে না, কিছু লোক দেখে না। এরপর আমরা পাওয়ার সাপ্লাই মাউন্ট করে ফেলবো। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করতেছি ফার্স্ট প্লেয়ার DK600 ওয়াট। এটা একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এটার প্রাইস হচ্ছে 5,400 টাকা। DK600 5,400 টাকা, প্রবাবলি এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস পাওয়ার সাপ্লাই। এটা 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই পাওয়া যাইতেছে 5,400 টাকায়, দ্যাট ইজ গুড। ফুল মডুলার পাওয়ার সাপ্লাই, ভালোই। ফার্স্ট প্লেয়ার ভালোই খেলা দেখাইতেছে। ইমপ্রেসড। কিন্তু এগুলো কোন টিয়ারে আছে এই বিষয়ে আমার কাছে কোনো ধারণা নেই, কাজে এগুলো আমাকে জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। প্রথমে 24 পিনটা লাগাই নিতে হবে, সেটা হচ্ছে এইখানে। দরকারি কেবলগুলো সব লাগাই নিলাম। এরপরে আমরা ফ্যানটা নিচের দিকে রাখবো।
5,400 টাকায় 600 ওয়াটের ব্রোঞ্জ রেটেড ফুল মডুলার পাওয়ার সাপ্লাই প্রবাবলি বাজারে এখন আর কেউ দিচ্ছে না। তবে ওয়ারেন্টি কত আমার ঠিক খেয়াল নাই, ওয়ারেন্টির একটু দেখার বিষয় আছে। 3 বছরের ওয়ারেন্টি না, কেউ কেউ আবার 5 বছরের ওয়ারেন্টি দেয়। ওকে, আমাদের পিএসইউ মাউন্টিং শেষ। পিএসইউর পরে আমরা এখন পিএসইউর কেবলগুলো কানেক্ট করে দিব ভবিষ্যৎ ঝামেলা এড়ানোর জন্য। ভবিষ্যৎ ঝামেলা কি, যখন ভবিষ্যৎ আসবে তখন আমরা সেটা এক্সপ্লেন করব। সিপিইউর কেবলটা এইখান থেকে চালান করে দিই সামনের দিকে। এবার হচ্ছে 24 পিন, 24 পিন ডান। ইউএসবি 3টা কোথায়? এখানে হচ্ছে এইচডি অডিও ভাইরা চিপের মধ্যে, বাট আই থিঙ্ক হয়ে যাবে, হয়ে গেছে। এরপরে ইউএসবি। এখন ঝামেলা বাকি আছে, আমাদের একটা ARGB হেডার আছে যেটা আমাদের লাগাইতে হবে পেছনের এই কন্ট্রোলার থেকে, এটাকে নিয়ে আসতে হবে। এইটা প্রবাবলি পাওয়ার সাপ্লাইয়ের আগেই রাউট করা উচিত ছিল, কারণ এটা একটু বড় হওয়ার কারণে আসতে চাই না। ডান। রইল বাকি ফ্রন্ট আইওর পাওয়ারের কেবলগুলা, তারা কোথায় আগে সেটা আমাকে দেখতে হবে। ফ্রন্ট আইও প্যানেল হচ্ছে পাওয়ার সুইচ, এই দুইটা, তারপর হচ্ছে রিসেট সুইচ নিচের দুইটা। পাওয়ার সুইচের আগে রিসেট সুইচটা লাগিয়ে নিলে সুবিধা হবে। রিসেট সুইচ, পাওয়ার সুইচ, এরপরে হচ্ছে পাওয়ার এলইডি প্লাস মাইনাস, বাকি রয়েছে এইচডিডি এলইডি। কোনো হার্ড ড্রাইভ আমরা ব্যবহার করতেছি না, সো এইটা দরকার নেই। পেছনে আমাদের কন্ট্রোলারটাকে সেট আপ পাওয়ার কানেকশন দিতে হবে, দিয়ে দিলাম। ওকে, আমাদের প্রাইস কি অ্যাড করার বাকি আছে? মোটামুটি সবই তো হয়ে গেছে। আমরা জাস্ট স্টক কুলারটা দিয়ে কাজ সারতে পারতাম। TS3 থান্ডারস্টর্ম, দাম হচ্ছে 6,900 টাকা। এখানে আমরা স্টক কুলার দিয়ে কাজ চালাইলে 6,900 টাকা আমাদের বেঁচে যেত, অথবা আমরা যদি একটা এয়ার কুলার ইউজ করতাম, যেমন ডিপকুলে AK400 ডার্ক প্লাস, সেটার দাম হয়তো আপনার 3,500-4,000 টাকার মতো, সেক্ষেত্রেও হয়তো দাম আরো 3,000 এই টোটাল সিস্টেমে কমে আসতো। বাট যারা একটু এরকম চান তাদের জন্য এটা দেওয়া, কিন্তু মূল প্রাইসে এটা অ্যাড করা আসলে উচিত না। কুলারটার দাম এইও হিসেবে যথেষ্ট কম আছে, আবার ডিসপ্লেও যদি থাকে, ওই হিসাব করতে গেলে ডিল খুব একটা খারাপ না। তবে ইটস পিওরলি ফর অ্যাস্থেটিক্স। পারফরমেন্সের দিক থেকে আমার মনে হয় না এই কুলার আসলে দরকার আছে। তবে ফ্যান লাগানো থাকলেও প্রচুর পরিমাণে কেবলস দেখতে পাইতেছি, যেটা দেখে শরীর একটু ছেড়ে দিচ্ছে। যদিও ডেজি চেন করা আছে, কিন্তু ঝামেলা হইতেছে ARGB হেডার। আমাদের পিছনের কন্ট্রোলারে কি আর ARGB কোনো কানেক্ট করার কোনো জায়গা আছে? আনফরচুনেটলি নেই। সো দ্যাট মিনস এর মানে হচ্ছে এই ফ্যানগুলোর ARGB আমাদের কানেক্ট করার মতো কোনো জায়গায় বোর্ডে নাই। অলরেডি আমরা একটা কানেক্টর লাগাই ফেলছি। তাহলে আমাদের ফ্যানের লাইটগুলো কি অনিয়ন্ত্রিতভাবে জ্বলবে? এখানে একটা ARGB স্প্লিটার ব্যবহার করা দরকার। যাই হোক, লাগাই ফেলি, কথা কম কাজ বেশি, মানুষকে ভালোবাসি। ফার্স্ট প্লেয়ার কুলার, ফার্স্ট প্লেয়ারের কেস, তো এইগুলার কেবলগুলা এটার সাথে যে কন্ট্রোলারটা দেয়া আছে, এটার সাথে যদি লাগানোর কোনো আলট্রা মেকানিজম, এটা একটা নোটওয়ার্দি ব্যাপার হইতো, যেটা দুঃখজনক। ওকে, রেডিয়েটর মাউন্টিং কমপ্লিট। এরপরে সিপিইউ ব্লকটা লাগাইতে হবে। এই হচ্ছে আমাদের ব্র্যাকেটে আঠা লাগানোর জিনিস আছে, আঠা না লাগিয়ে কাজ চালালে কি হয়, আর কি লাগবে? তারপরে এই বান্দা ব্যাকপ্লেটকে উন্মুক্ত করা হলো, দেখি বোঝা যাচ্ছে কপার ব্যাকপ্লেট। এবারে এক ফোঁটা থার্মাল পেস্ট দরকার। হালকা করে MX4 মেরে নিলাম। এবার নিনজা পদ্ধতিতে থাম স্ক্রুগুলো বসিয়ে দিতে হবে। এখানেও ক্রিস ক্রস দুটো বসাই ফেলছি, লাইফ অনেক এখন ইজিয়ার হয়ে যাওয়ার কথা। আমাকে কমেন্ট করবে যে টিউবটা ভালো লাগে না, তো আমার কাছে সবসময় মনে হয় দিস ইজ মাচ মোর ক্লিনার কম্পেয়ার টু ইউর কনভেনশনাল টিউব রাউটিং, কারণ টিউবটা এমন জায়গা দিয়ে গেছে, ডিসপ্লে মানে সামনের ফ্রন্টের লুকের কোনো জায়গার থেকে সে ইন্টারফেয়ার করতেছে না। তবে এর আগে আমার থাম স্ক্রুটা লাগানো উচিত ছিল, এই জন্য আবার একটু বাইর করি। এবার টিউব দুইটাকে চিপায় পাঠায় দেওয়া গেল। এখন হচ্ছে আমাদের ফ্যান কানেক্টর। ARGB গুলোর সব ডেইজি চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটা ডেইজি চেঞ্জ, আচ্ছা এখানে কুলারটার ARGB কেবলগুলো ডেইজি চেঞ্জ করার একটা সুবিধা আছে, তো আমরা এই সুবিধাটা নিচ্ছি, কিন্তু এই কেবলটা শর্ট। এবারে ফ্যানগুলারে এটার সাথে ডেইজি চেঞ্জ করে দিই। কুলারের ফ্যান এবং কেসের ফ্যান সবগুলোই ডেইজি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এখন বাকি রয়েছে ফ্যানের PWM কানেকশন। এটা ডেইজি চেঞ্জ করে একটার মধ্যে আসছে। এইটা যেটা দিছে এটা আসলে মোটামুটি ইউজলেস, কারণ এটার নিচের কোনো একটা ফ্যান PWM কানেকশনে লাগাই দিতে হবে। ওকে, তাইলে আমাদের মোটামুটি কাহিনী শেষ। পিছনে কি এটা দেখাইলাম না। এখন হচ্ছে জিপিইউ হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে AMD Radeon RX 6600। এই কার্ডটা দাম হচ্ছে স্যাফায়ার পালস RX 6600 এর দাম হচ্ছে
10,000 টাকা, এই বিল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ কম্পোনেন্ট। এখন এই কার্ডটা যখন লঞ্চ হয়েছিল বাজারে তখন এটাকে বলা হইতো আর্ক 750 কিলার। তো সে মোটামুটি ভালোই কিল করতেছিল প্রথম কিছু মাস ধরে। 8 GB ভিরামের এই কার্ডটা কয়েক বছর ধরে 750-কে মোটামুটি ভালোই প্যারা দিছে, কিন্তু ইন্টেল তার রিসেন্ট ড্রাইভার আপডেটে কি জানি একটা কাহিনী ঘটায় ফেলছে, যার কারণে কনস্ট্যান্টলি ম্যাক্সিমাম গেমেই আর্ক 750 RX 6600 থেকে 10-20 ক্ষেত্র বিশেষে 30 FPS পর্যন্ত বেশি স্কোর করতেছে। তার মানে হইল আপনি যদি এখন এমডি ফ্যান একদম না হয়ে থাকেন, শুধুমাত্র পারফরমেন্সই হয়ে থাকে আপনার মেইন টার্গেট বা উদ্দেশ্য, সেক্ষেত্রে তো এই মুহূর্তে A750 নেয়াই এইটার থেকে বেটার হবে। আর দাম কিন্তু দুইটা কার্ডের অলমোস্ট সেম। অনলাইন লিস্টিংয়ে হয়তো আপনি দেখবেন যে 750 গুলো 29,000 করা গুনিরের যেগুলো, তো সেগুলো হয়তো আপনি দোকানে গিয়ে একটু কেনার সময় দরদাম করলে ওটাও 28,000 টাকায় দিয়ে দিতে পারে, অর্থাৎ সেম প্রাইসে। আর এই কার্ডটা মার্কেটে আরেকটু রিলেভেন্ট হওয়ার জন্য আমার মনে হয় এটার দাম যদি আরেকটু কমায় দেওয়া হয়, এমডিও তাদের ড্রাইভার আপডেটে কোনো একটা ম্যাজিক দেখাইতে পারে, তাইলে হয়তো রিলেভেন্স থাকতে পারে। বাট রাইট নাও এটার বদলে 750 নেওয়াটাই বেটার আমার মনে হয়। তো ক্রিয়েটার্স থেকে যদি আপনারা ইনকেস এই সিস্টেমটা নেনই, তাইলে তাদেরকে বললে পরে আই গেস তারা আপনাদেরকে এই সিমিলার প্রাইসে এটা চেঞ্জ করে 750টা দিয়ে দিবে। আমাদের এখানে দুইটা ডান্ডা ভাঙতে হবে, 1 2। ওকে, এবারে বাকি রইল শুধুমাত্র জিপিইউতে পাওয়ার দেওয়া। এরই সাথে কাহিনী শেষ হয়ে গেল। ওকে, পাওয়ার কেবল লাগাই দেওয়া হলো। এই এই পাওয়ার ছড়াই তো এখন কুলারটাকে একটু ঘুরাই নিয়ে আসতে। ও ইয়েস, আরে 92 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ, এটা 6 কোর প্রসেসর, এত টেম্পারেচার কেমনে হইল? এখন ঠিক আছে, 26। ওকে, দ্যাট শুড বিট। টোটাল দাম কত হইলো এখন হিসাব করে আসেন। 26,500 টাকা হচ্ছে আমার প্রসেসরের দাম। ইন্টেলের জন্য একটু বাড়তি টাকা দিতে হয়, দেন অসুবিধা নেই। 15,800 টাকা হচ্ছে মাদারবোর্ড, 11,500 হচ্ছে এসএসডি, র্যামের দাম হচ্ছে 7,000 টাকা, ফার্স্ট প্লেয়ারের T5 কেসের দাম হচ্ছে 4,400 টাকা, তারপরে পাওয়ার সাপ্লাই দাম হচ্ছে 5,400, তারপরে কুলারের জন্য আমাদের এক্সট্রা খরচ করতে হচ্ছে প্রায় 6,900 টাকা। এইখানে আপনি একটা এয়ার কুলার নিলে পরে আপনি প্রায় 3,000 টাকা সাশ্রয় করতে পারবেন। আর জিপিইউ এইটার বদলে ইন্টেল আর্ক A750 নেওয়ার পরামর্শ থাকবে। দাম 28,000 টাকা পড়লে এই বিল্ডের দাম হয় 1,05,500 টাকা। টোটাল 1,05,500 টাকা। কিন্তু ক্রিয়েটার্সের ওনার সাইদুল ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়েছে, পিসি বিল্ডারে বিল্ড করতে গেলে অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দিতে হবে, বেটার প্রাইস দিতে হবে, এবং সেই বাবদ বেটার প্রাইস সাইদুল ভাই দিচ্ছে সেটা হচ্ছে 99,900 টাকা। সো দ্যাটস দ্যাট। এই এক্সাক্ট সিস্টেমটা আমরা বানানোর পরে উইন্ডোজ দিয়ে পাঠিয়ে দিব ক্রিয়েটার্সে। চাইলে এই সিস্টেমটাও কিনতে পারেন, অথবা এই সিমিলার কম্পোনেন্ট দিয়ে আপনি সিস্টেম কিনতে পারেন। তবে এই 8 জিবির আলো দেখে বিভ্রান্ত হয়েন না। এমডির এই কার্ডটা যদি আপনি এমডির খুব কঠিন ফ্যান না হয়ে থাকেন, এটা না নিয়ে A750 নিয়েন, তাইলে আপনি আরো বেশি FPS পাবেন। দেখা হয় পরে কোনো ভিডিওতে। 9,900 টাকা, 100 টাকা বিকাশ করে দিন। আল্লাহ হাফেজ।